ডিটেলস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক ভূগোল সিলেবাসের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ বৈজাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টারটা থেকে আজকের আমার 3 নম্বর ক্লাস। এর আগে আমরা 2 নম্বর ক্লাস ঠিক যেখানে শেষ করেছিলাম, আজকের ক্লাসটা ঠিক সেখান থেকে আমরা শুরু করছি। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ধৈর্য সহকারে দেখো, অবশ্যই ক্লাসটা তোমাদের কাছে খুব হেল্পফুল হবে। আর যারা আজকের এই ক্লাসটা প্রথম দেখছো তারা অবশ্যই আগে দুটো ক্লাস দেখে নাও, তবে তোমরা আজকের ক্লাসটা ঠিকঠাক বুঝতে পারবে। আর এই রকম চ্যাপ্টার ভিত্তিক ডিটেলসের ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে যত বড় শেয়ার করে দাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে আমি ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। আর একটা কথা বলে রাখি, আমি বলেছিলাম যে তোমাদের সপ্তাহে 2টো করে ভূগোলের ক্লাস আসবে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। সেই কারণে তোমরা সপ্তাহে মোটামুটি একটা করে ক্লাস তো অবশ্যই পাবে এবং তার সঙ্গে সঙ্গে কোনো সপ্তাহে তোমরা 2টো করে ক্লাস পাবে। আর তোমরা এখন থেকে খুব ভালো করে পড়াশোনা শুরু করে দাও, আমি আশা করি মাধ্যমিকের রেজাল্ট তোমাদের খুব ভালো হবে। চলো আর কথা বাড়াবো না, আজকের ক্লাসের প্রথমেই আমরা জানবো নদী বর্তন বা রিভারিজম। আসলে আমরা জানি যে নদীতে সারা বছর জলের প্রবাহ সমান থাকে না, ঋতু অনুসারে কখনো জলের পরিমাণ বাড়ে, আবার কখনো জলের পরিমাণ কমে যায়। এই ঋতু অনুসারে জলের যেই পর্যায়ক্রমিক পরিবর্তন বা উত্থান পতনকেই কিন্তু বলা হবে রিভারিজম। ব্যাপারটা কেমন একটু বুঝে নাও না। এটা একটা নদী উপত্যকা, এই নদী উপত্যকার মধ্যে দেখা যাচ্ছে, দেখো শীতকালে জলের পরিমাণ কম হয়, কারণ আমাদের এখানে বৃষ্টিপাতটা কম হয়। মনে করছি নদীর জলের প্রবাহ এই পর্যন্ত থাকছে, এই উচ্চতা পর্যন্ত থাকছে। আবার বর্ষাকালে যখন জলের পরিমাণটা খুব বেড়ে যাচ্ছে, দেখো জলটার উচ্চতা এখান থেকে, মানে জল তখন ভর্তি হয়ে যাচ্ছে, অর্থাৎ জলের উচ্চতাটা বেড়ে যাচ্ছে। এই যে শীতকাল আর বর্ষাকাল, এই যে জলের উত্থান পতন হচ্ছে, উত্থান কমছে বাড়ছে, এই বিষয়টাকেই আমরা বলবো নদী বর্তন বা রিভারিজম। অর্থাৎ এক কথায় বলা যায় ঋতু অনুসারে নদীর জলের পর্যায়ক্রমিক পরিবর্তনকেই বলা হবে নদী বর্তন বা রিভারিজম। নেক্সট জানবো আদর্শ নদী বা আইডিয়াল রিভার। অর্থাৎ যে নদীর 3টে প্রবাহ সুস্পষ্টভাবে বোঝা যায়, সেই নদীকে মোটামুটি বলা হবে আদর্শ নদী বা আইডিয়াল রিভার। দেখো আমি এই চিত্রে একটা নদী এঁকেছি। এই নদী, এটা হচ্ছে কি উৎসস্থল, এটা হচ্ছে কি মোহনা। এই উৎস থেকে মোহনা পর্যন্ত যে নদীর 3টে প্রবাহ বলতে গেলে পার্বত্য প্রবাহ, মধ্যগতি বা সমভূমি প্রবাহ আর নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ, এই 3টে প্রবাহ সুস্পষ্টভাবে বোঝা যাবে, দেখো তাকেই কিন্তু বলা হবে আদর্শ নদী। দেখো এই চিত্রে এই পর্যন্ত হচ্ছে কি পার্বত্য প্রবাহ, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি মধ্যগতি বা সমভূমি প্রবাহ, আর এখান থেকে একদম মোহনা পর্যন্ত হচ্ছে কি নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। তাহলে এই চিত্রে 3টে প্রবাহই কিন্তু রয়েছে। আমাদের ভারতের দীর্ঘতম নদী অর্থাৎ গঙ্গা কিন্তু একটা আদর্শ নদী। দেখো আমি এক্সাম্পল তাই রেখেছি। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পার্বত্য প্রবাহ। যদি আমরা গঙ্গাকে ধরি, গঙ্গার পার্বত্য প্রবাহ কোথায়? গঙ্গোত্রী, হিমবাহ, গোমুখ গুহা থেকে এই হরিদ্বার পর্যন্ত হচ্ছে কি গঙ্গার পার্বত্য গতি। এইটা আমরা পরিষ্কারভাবে স্পষ্টভাবে দেখতে পাই। নেক্সট কি আছে না, হরিদ্বার থেকে ধুলিয়ান, মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত এটা হচ্ছে কি গঙ্গার মধ্যগতি বা সমভূমি প্রবাহ। ঠিক আছে, এটাও আমাদের গঙ্গা দেখতে পাওয়া যায়। আর কি আছে, এই ধুলিয়ান থেকে একদম বঙ্গোপসাগর হচ্ছে কি গঙ্গার নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ সুস্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। তাই গঙ্গাকে বলা হয় একটা আদর্শ নদী। নেক্সট জানবো নিত্যবহ নদী বা পেরিনিয়াল রিভার। অর্থাৎ যে নদীতে সারা বছর জলের যোগান থাকে বা যে নদীতে সারা বছর জলের প্রবাহ বজায় থাকে, সেই নদীকেই আমরা এক কথায় বলবো নিত্যবহ নদী। দেখো এই নদীতে মোটামুটি সারা বছর জল থাকছে, সেই কারণে এই নদীকে আমরা বলবো নিত্যবহ নদী। এই নদীগুলো সাধারণত পার্বত্য অঞ্চলের বরফ জলে পুষ্ট হয় কিংবা বদ্বীপ অঞ্চলের জোয়ারের জলে পুষ্ট হয়। অর্থাৎ বরফ গলা জলে পুষ্ট এবং জোয়ারের জলে পুষ্ট নদীগুলোই হলো কিন্তু নিত্যবহ নদী। আমাদের উত্তর ভারতে অর্থাৎ পার্বত্য অঞ্চলের গঙ্গা, যমুনা এরা হচ্ছে গিয়ে নিত্যবহ নদী। আবার আমাদের বদ্বীপ প্রবাহে সুন্দরবন অঞ্চলের নদীগুলো যেমন মাদলা, গোসাবা, ঠাকুরান, বিদ্যাধরী, এই নদীগুলো হচ্ছে গিয়ে জোয়ারে জলে পুষ্ট, এগুলো কিন্তু নিত্যবহ নদীর উদাহরণ। নেক্সট আমরা কি জানবো, অনিত্যবহ নদী বা নন পেরিনিয়াল রিভার। খুবই সহজ, বিপরীতটা। যে নদীতে সারা বছর জল থাকে না, সারা বছর জলের প্রবাহ থাকে না, বছরের কোনো একটা ঋতুতে জল থাকে, অর্থাৎ বর্ষাকালে
জল থাকে সেই নদী বা জলের প্রবাহ থাকে সেই নদীকে আমরা বলবো অনিত্যবহ নদী বা নন পেরিনিয়াল রিভার। সাধারণত মালভূমি অঞ্চলে এই নদীগুলো দেখতে পাওয়া যায় এবং এই নদীগুলো বৃষ্টি জলে পুষ্ট হয়, অর্থাৎ বর্ষাকালেই একমাত্র এই অনিত্যবহ নদীগুলোতে জল দেখা যায়। যেমন কি না আমাদের ছোটনাগপুর মালভূমি অঞ্চলের সুবর্ণরেখা নদী, তিতাস নদী, এই নদীগুলো হচ্ছে কি অনিত্যবহ নদীর উদাহরণ। নেক্সট জানবো কিউমেক ও কিউসেক। নদীতে জলপ্রবাহ পরিমাপের একককে মেট্রিক পদ্ধতিতে বলা হবে কিউমেক আর এফপিএস পদ্ধতিতে বলা হবে কিউসেক। আচ্ছা, আমরা এবারে পার্ট জানি। প্রথমে জানবো কিউমেক ব্যাপারটা কি। কিউবিক মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটা একটা নদী মনে করো, এই নদীতে এটা একটা নির্দিষ্ট অঞ্চল, এই নির্দিষ্ট অঞ্চল থেকে প্রতি সেকেন্ডে যত ঘন মিটার জল প্রবাহিত হয় তাকেই বলা হবে কিউমেক। অর্থাৎ কিউমেক কথাটাকে আমরা কিভাবে বলবো, কোনো একটা নদীর নির্দিষ্ট অঞ্চল থেকে প্রতি সেকেন্ডে যত ঘন মিটার জল প্রবাহিত হয় তাকেই আমরা বলবো কিউমেক। আর কিউসেকটা কি না, কিউসেক কথা অর্থ হচ্ছে কিউবিক ফিট পার সেকেন্ড, অর্থাৎ নদীর নির্দিষ্ট একটা অঞ্চল থেকে প্রতি সেকেন্ডে যত ঘন ফুট জল প্রবাহিত হয় তাকে আমরা বলবো কিউসেক। তাহলে দুটো জিনিস মনে রাখার উপায়টা কি আছে না, কিউমেকটাকে আমাদের মনে রাখতে হবে প্রতি সেকেন্ডে কত মিটার জল প্রবাহিত হয়, কত ঘন মিটার জল প্রবাহিত হয় তাকে আমরা বলবো কিউমেক। আর প্রতি সেকেন্ডে কত ফুট, কত ঘন ফুট জল প্রবাহিত হয় তাকে আমরা বলবো কিউমেক। নেক্সট জানবো জলচক্র বা হাইড্রোলজিক্যাল সাইকেল। যে চক্রাকার পদ্ধতিতে বিভিন্ন প্রক্রিয়া অর্থাৎ বাষ্পীভবন, ঘনীভবন, অধঃক্ষেপণ ও পৃষ্ঠ প্রবাহ বা অনুশ্রবণ, এই চারটে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠ তথা বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এবং শিলামণ্ডলের মধ্যে জলের সমতা বজায় থাকে, জলের যোগান বজায় থাকে, সেই চক্রাকার পদ্ধতিকেই মোটামুটি বলা হবে জলচক্র। অর্থাৎ সংক্ষেপে এক কথায় বলা যায় যে চক্রাকার পদ্ধতিতে ভূপৃষ্ঠ তথা পৃথিবীতে জলের সমতা বজায় থাকে তাকেই মোটামুটি জলচক্র বলে। এবারে জানবো জলচক্র প্রধানত চারটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়: বাষ্পীভবন, ঘনীভবন, অধঃক্ষেপণ, পৃষ্ঠ প্রবাহ ও অনুশ্রবণ। আমরা বিষয়টাকে চিত্রের মাধ্যমে এবার দেখে নিই। দেখো এই অঞ্চলটার মধ্যে এই যে ছবি দেখা পাচ্ছ এটা হচ্ছে কি তোমার শিলামণ্ডল। আচ্ছা, এই সমস্ত জলভাগগুলোকে বলা হচ্ছে বায়ুমণ্ডল বা জলমণ্ডল, আর এই সমস্ত বায়বীয় অংশকে আমরা বলবো বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। অর্থাৎ পৃথিবীতে এই তিনটে মণ্ডল অবস্থান করছে, শিলামণ্ডল, বায়ুমণ্ডল আর কি না বায়ুমণ্ডল। প্রথমেই আমরা জানবো বাষ্পীভবন এই প্রক্রিয়াটা। এই জলভাগ থেকে সৌরশক্তির প্রভাবে মানে সূর্যের তাপে জল বাষ্প হয়ে এইভাবে উপরের দিকে উঠে যাচ্ছে বাষ্পীভবন প্রক্রিয়ায়। তাহলে কি হলো, জলভাগ থেকে সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে বাষ্পীভবন প্রক্রিয়ায় উপরের দিকে উঠে গেল, এটাই হলো 1 নম্বর প্রক্রিয়া। এবারে বাষ্পীভবন হয়ে উপরে উঠে গেল, উপরে উঠে গিয়ে শীতল হলো, ঠান্ডা হলো, হয়ে ঘনীভবন ঘটলো। ঘনীভবনের পরে মেঘ সৃষ্টি হলো, তাহলে এই ঘনীভবন হওয়াটাকে আমরা বলবো 2 নম্বর প্রক্রিয়া। আর ঘনীভবন পরবর্তীকালে কি হয়ে গেল না মেঘ তৈরি করলো, আর সেই মেঘ থেকে যখন বৃষ্টি পড়লো, বৃষ্টি হলো, কিংবা পার্বত্য অঞ্চলে তুষারপাত হতে পারে, সেই বৃষ্টিপাত তুষারপাতগুলো কি হচ্ছে অধঃক্ষেপণ প্রক্রিয়ায়, অধঃক্ষেপণ প্রক্রিয়ায় ভূপৃষ্ঠে পতিত হচ্ছে। তাহলে আমরা কি বললাম, বাষ্পীভবনটা হয়ে গেল, ঘনীভবনটা হয়ে গেল, অধঃক্ষেপণ। অর্থাৎ অধঃক্ষেপণ বলতে গেলে বিভিন্ন বৃষ্টি হতে পারে, তুষার হতে পারে, সেগুলো যেন উপর থেকে নিচের দিকে পড়ে সেগুলোকে আমরা কিন্তু একসঙ্গে অধঃক্ষেপণ বলবো। অধঃক্ষেপণ মানে বৃষ্টিপাত হবে, অধঃক্ষেপণ মানে তুষারপাত হবে। তাহলে অধঃক্ষেপণ হলো 3টে প্রক্রিয়া হয়ে গেল। এইবারে এই বৃষ্টিপাতের জল যখন ভূপৃষ্ঠে পড়লো তখন ভূপৃষ্ঠের প্রাথমিক ঢালকে অনুসরণ করে এই পৃষ্ঠ প্রবাহ রূপে আবার পুনরায় সমুদ্রে গিয়ে পড়লো। অর্থাৎ এটা হচ্ছে কি পৃষ্ঠ প্রবাহ। আর কিছু জল মোটামুটি শিলার শিলার মধ্যে ছিদ্র ফাটল দিয়ে ভূ অভ্যন্তরে চুইয়ে চুইয়ে প্রবেশ করতে লাগলো, সেগুলোকে বলা হবে অনুশ্রবণ। অর্থাৎ এই যে এই 4টে প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে না জলচক্র হচ্ছে। আর একবার দেখে নাও, তাহলে সমুদ্রের জল প্রথমে কি হচ্ছে বাষ্পীভূত হচ্ছে, বাষ্পীভূত হয়ে উপরে উঠে গেল, ঘনীভবন ঘটলো, ঘনীভবন ঘটার পরে মেঘ থেকে বৃষ্টিপাত সৃষ্টি হলো, বৃষ্টিপাত পরবর্তীকালে ভূপৃষ্ঠে পড়লো, ভূপৃষ্ঠে পড়ে আবার পৃষ্ঠপ্রবাহ রূপে সমুদ্রে ফিরে গেল, বা এই অনুশ্রবণ প্রক্রিয়ায় ভৌম জল সঞ্চয় করলো। আবার সেই ভৌম জল পরবর্তীকালে ভূপৃষ্ঠে উত্তোলন উপরে উঠে এলো, উঠে এসে সেগুলো আবার
এইভাবে এই যে চারটে প্রক্রিয়ার মধ্যে এইভাবে জলের এই চক্রাকার পদ্ধতিকেই মোটামুটি বলা হবে জলচক্র। এবারে দেখো এই জলচক্রের এই চারটে প্রক্রিয়ার মধ্যে পৃষ্ঠ প্রবাহ, অর্থাৎ যখন বৃষ্টির জল ভূপৃষ্ঠে পড়লো তখন নদীর মাধ্যমে পৃষ্ঠ প্রবাহ রূপে সমুদ্রে গিয়ে পড়লো, অর্থাৎ এই পৃষ্ঠ প্রবাহতে নদীর ভূমিকা সব থেকে বেশি। তাহলে এখান থেকে আমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে যে জলচক্রে নদীর ভূমিকা কি, অর্থাৎ জলচক্রে নদীর ভূমিকা বলতে গেলে পৃষ্ঠ প্রবাহের মাধ্যমে কিন্তু জলটা ভূপৃষ্ঠ থেকে সমুদ্রে গিয়ে পড়ছে, অর্থাৎ এই জলচক্রকে টিকিয়ে রাখার জন্য নদী কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটা শক্তি হিসাবে কাজ করছে। এখান থেকে তোমাদের আরেকটা প্রশ্ন করা হতে পারে যে জলচক্র শুরু হচ্ছে, অর্থাৎ জলচক্রের কেন্দ্রীয় অংশ কি? অবশ্যই কিন্তু জলচক্রের কেন্দ্রীয় অংশ হবে এই সমুদ্র বা সমুদ্রের জল বা বায়ুমণ্ডল, এটাই কিন্তু কেন্দ্রীয় অংশ। আর যদি প্রশ্ন করা হয় জলচক্রের একদম প্রাথমিক বা প্রথম প্রক্রিয়াটা কি হবে, না বাষ্পীভবন হবে, এবং শেষ প্রক্রিয়াটা কি হবে, পৃষ্ঠ প্রবাহ বা অনুস্রাবণ। ক্লাসটা আর বাড়াবো না, আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।